উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রেপা। পর্ব ৭০। হৃদির বিয়েটা হয়ে গেল পরশের সাথে। প্রাণহীন একটা বিয়ে হলো আজ। হৃদির ভেতর যে কতটা কষ্ট হচ্ছে কেউ বুঝতে পারছে না। জীবনে এরকম একটা দিনে বাবা মা ভাই ভাবি কেউই পাশে নেই। আত্মীয়রা থাকলেও শুধু ধিক্কার দিচ্ছে। চিৎকার করে কাঁদতে মন চাইছে হৃদির। ভেতরে আগুন জ্বলছে। কি হওয়ার কথা ছিল আর কি হলো। এই তো সেদিন ওর বাবা বলছিল আমার রাজকন্যার বিয়ের দিন আমি রাজকন্যার শ্বশুরবাড়ি পর্যন্ত যাব। হৃদির মা কথাটা শুনে বলেছিল, হ্যাঁ, মেয়ে তো তোমার একারই আছে, আর কারো নেই এই জগতে শুনেছি। কখনো মেয়ের বিয়ের দিন মেয়ের বাবা মেয়ের শ্বশুরবাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। জবাবে ওর ভাইয়া বলে ওঠে, মম, আমার বোন সবচেয়ে আলাদা, তাই ওর বিয়েতে আমরা অবশ্যই আলাদা কিছু করব। আমিও ড্যাডের সাথে একমত। সেদিনের কথা ভাবতেই হৃদির চোখে অশ্রু ভিড় করে। আলাদা কিছু, এই ছিল আলাদা আয়োজন। কেন হলো ভাইয়া এরকম? আমি তো যাওয়ার আগে তোমাদের মুখটাও দেখতে পারবো না ভাইয়া। কবুল বলার সময় পাশ থেকে তুমি বা ড্যাড কেউই তো জোর করলো না। তোমাকে ভাবিকে, মম, ড্যাডকে কাউকে জড়িয়ে ধরে তো কাঁদা হবে না আমার। এতটাই আলাদা করে হলো তোমার বোনের বিয়ে। সত্যি সবার চেয়ে আলাদা নিয়মে হলো। নিজেকে হাজারো প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পায় না হৃদি। মনের ভেতরে সমস্ত জোর হারিয়ে ফেলেছে। শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না। আর এদিকে নৌসিন শুনে ফেলেছে ওর বাচ্চা নষ্ট করার কথা। নার্সরা ভেবেছিল নৌসিন ঘুমাচ্ছে, তাই দুজন মিলে বলাবলি করছিল, দেখ মেয়েটা কি মিষ্টি দেখতে আর কতটা অসুস্থ। ওর হাজবেন্ডটাও তো সেই, কি ভালোবাসে বউকে। এত সুন্দর মেয়েটার কি অবস্থা হয়েছে পরে গিয়ে। হ্যাঁ রে, বয়স আর কত হবে? মনে হয় ২১-২২। আমাদের কত ছোট, এই বয়সে বাচ্চা নিল। ওর শাশুড়ি কিভাবে কাঁদছে, বলছে ওনার বৌমায়ের কত আশার বাচ্চা, এই বাচ্চাটা নাকি নষ্ট করবে। বলতো, আরে পরে গেছিল না মেয়েটা, সেজন্য বাচ্চার পজিশন উপরে চলে গেছে। বাচ্চা দিন দিন বড় হবে আর আরও উপরে চাপ দেবে। তাহলে তো মেয়েটার ফুসফুস, হাড় সব জায়গায় চাপ লাগবে, বাঁচবে নাকি তখন? এজন্য স্যার বলেছে বাচ্চাটা নষ্ট করে দিলেই ভালো। মেয়েটার বাচ্চাটা কনফার্ম হবে, গাছ বাঁচলে ফল হবে। নৌসিন তো ঘুমাচ্ছিল না, ক্লান্ত থাকায় চোখ বন্ধ করে রেখেছিল। নৌসিনের ভেতরে তোলপাড় হচ্ছে। বাচ্চাও কিছুতেই নষ্ট করবে না সে। কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বড় বিষয় সাদাত। সাদাত ছাড়াও ওর জীবনটাই তো মূল্যহীন। নৌসিন ছাড়া সাদাতের জীবন। নৌসিন ভাবতে পারছে না। নার্সরা চলে গেলে নৌসিন আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। মাথায় ব্যথা করছে, সাথে পেটেও। তবুও উঠতে হবে, সাদাদের সাথে কথা বলতে হবে তো। তখন তো কথা বলতে পারেনি, এখন বলতেই হবে। শুধু সাদাদের মুখের একটা কথা শুনে ওর সব প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। সাদা শুধু একবার বলবে, কাল রাতে নৌসিন যা ভেবে ভয় পেয়েছে সব মিথ্যা। সাদা শুধু একবার বলবে, শুধু আমাকেই ভালোবাসে, আমাকেই ও। সে তো কোনো দিন বলেনি ওর কোনো অতীত আছে। তাহলে নিশ্চয়ই হৃদি আপু কিছু না ওর জীবনে। নৌসিন দরজা খুলে বের হতেই ওর বাবা মা ভাই শাশুড়ি রাস্তা সবাই দৌড়ে আসে। ভালো করে হাঁটতে পারছে না মেয়েটা। মা, তুই উঠেছিস কেন? কোনো উত্তর দিল না শাশুড়ির কথায়। উল্টো জিজ্ঞেস করলো, মা, সাদাত কোথায়?
মা, ও নামাজ পড়ছে তোর জন্য রে মা। কোথায় ও? মসজিদে। হসপিটালে নামাজ ঘরে। হাঁটা শুরু করে নৌসিন। এই হসপিটালে আরও এসেছিল সে। পরিবারে কারো কিছু হলে এখানেই আনা হয়, তাই সব জায়গায় ভালো করেই চেনা। বোন, কোথায় যাচ্ছিস? ভাইয়া ছাড়ো, আমি সাদাদের কাছে যাব। আচ্ছা, আমি ডেকে আনছি। সিঁড়ি ভেঙে নিচে নামতে পারবি না তুই। আমি যাচ্ছি। ভাইয়া, আমি যেতে পারবো। বোন, কথা শোন আমার। না ভাইয়া, একতলায় তো পাড়ি দেব। নৌসিন কারো কথা না শুনে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আর ঠিক তখনই সাদাত দ্রুত গতিতে উপরে উঠছে। চোখ পড়ে নৌসিন সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়াচ্ছে। বেগ আরও বাড়ায়। নৌসিনকে আটকে নিয়ে উৎকণ্ঠে বলে, কোথায় যাচ্ছ তুমি? সাদাতকে দেখা মাত্রই নৌসিনের চোখের পানি এসে যায়। ভালোবাসা আসলেই অদ্ভুত, বড্ড মায়াবী, বড্ড প্রেমময়। সাদাত নৌসিনকে জোর করে কেবিনে নিয়ে যায়। নৌসিন বারবার কথা বলতে চাচ্ছিল, কিন্তু সাদাত দেয়নি। আগে বসবে, তারপর যা বলবে শুনবো আমি। কেবিনে এনে বসিয়ে দিল বিছানার উপর। সাদাত নৌসিনের হাত দুটো নিজের দুহাতের মধ্যে নিয়ে বলল, কি বলবে এবার বলো। আমি বলতে পারছে না নৌসিন। ডুকরে কেঁদে ওঠে। ওই পাগলি, মাই খাবা কিন্তু, কাঁদবে না কিন্তু। ভালো বা কি আমাকে কে কে না? এই, তোমার কি মনে হয়? কি হয়েছিল? আমাকে বলা যায় না? জান, তুমি অসুস্থ। পরে বলবো সব, সব বলবো তোমায়। তোমাকে আগেই সব বলা উচিত ছিল আমার। আমাকে মাফ করো তুমি। তুমি তো সব আমার। আমি সুস্থ হব তো তুমি বললে। খবরদার আর এক ফোঁটা চোখের পানি যেন না পড়ে। নার্স এসে সাদাতকে জানায়, ডক্টর তার সাথে কথা বলতে চায়। নৌসিন আন্দাজ করতে পারছে নিশ্চয়ই ডাক্তার নৌসিনের বাচ্চার ব্যাপারে বলবে। তাই সাদাত ওঠা মাত্রই নৌসিন চেঁচিয়ে ওঠে, আমার বাচ্চার কিছুতেই মারতে দিব না আমি। দরকার হলে আমি মরতেও পারবো আমার বাচ্চার জন্য। থমকে যায় সাদাত। নৌসিন কি করে জানলো? সাদাত ফিরে আসে নৌসিনের কাছে। সাদাত নৌসিনের গালে হাত রেখে বলছে, জান, আমরা আবার বেবি নেব। আগে তো তুমি, তাই না? নৌসিন সাদাতের হাত দুটো ঝাটকা দিয়ে সরিয়ে দিল। না, জান প্লিজ, আমার কি কম কষ্ট হবে বলো? আমি তো বাচ্চার বাবা, তাই না? শোনো, বাচ্চাটা বড় হলে তোমার খুব কষ্ট হবে। এমনকি এমনকি হ্যাঁ, কি বলো? মারা যাব আমি, তাই তো? মারা গেলে যাব। তুমি কি করতে থাকবে? হ্যাঁ, বিয়ে করবে আবার আমার বাচ্চাকে সৎ মায়ের জ্বালা দেওয়ার জন্য, নাকি আমার বাচ্চাকে এতিমখানায় দিয়ে আসবে? কোনটা? হ্যাঁ, কোনটা করবে তুমি? যে নৌসিন কোনোদিন কখনো জোর আওয়াজে কথা বলেনি, আর সে নৌসিনের আওয়াজে ছুটে আসে সবাই। মা, কি হয়েছে তোর? না, কেউ আসবে না আমার কাছে। তোমার বাচ্চার দাম আছে, আমার বাচ্চার দাম নেই, তাই না? যদি তোমার বাচ্চার দাম থাকে, তাহলে আমার বাচ্চারও দাম আছে। যদি বুঝাতে আসো আমাকে, তাহলে তোমার বাচ্চাও বাঁচবে না কিন্তু। আমি মরে যাব তখন, দেখবা তোমার কেমন লাগে। বোন, শান্ত হ। কিসে শান্ত হব আমি? হ্যাঁ, শোনো, আমি তো কোনোদিন আমার বাচ্চাকে মারতে দিব না। সাদাদের অনুমতি পেলে তো ডাক্তার এই কাজটা করে ফেলতে পারে। যদি তোমরা বা সাদাতকেও আমাকে না জানিয়ে এই কাজটা করো, তাহলে সারা জীবনের জন্য আমার মুখটা আমি তোমাদের দেখাবো না, কখনো ক্ষমা করব না। আর মা, বাবা, ভাইয়া, তোমরা তো জানো আমি কতটা লুকিয়ে রাখতে পারি নিজেকে। আমার বাচ্চা নিয়ে
আর কেউ যদি কোনো কথা বলো, তাহলে আমি আর আমার বাচ্চা একসাথে মরব। ইহকালে মহাপাপটা করতে হবে তোমাদের জন্য। কিসের পাপের কথা বলছি আমি? মা হয়ে বাচ্চা হত্যা করা তো মহাপাপের চেয়েও ভয়ঙ্কর। কেউ কোনো কথা বলছে না। ডক্টর মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে যান। নার্স দুজন ছিল, ওরাও চোখ মুছতে মুছতে বেরিয়ে যায়। নৌসিন ফুসফুস করছে, চোখ দিয়ে আগুন পানি গড়িয়ে পড়ছে। বেড থেকে নেমে নৌসিন সরাসরি সাদাদের কাছে ছুটে যায়, কলার চেপে ধরে। এই, তুই তোর বাচ্চাকে মারতে চাস, তাই না? মায়া লাগে না তোর, হারামি কুত্তা? আমি মরে গেলে বিয়ে করবি না তুই? বিয়ে করে সৎ মায়ের জ্বালা দিবি তুই, তাই না? আমি মরলে তুই দেখবি হারামি। আমি পেট থেকে বের করে যদি বিদায় নিই, তাহলে তোর সব সুখ ত্যাগ করবি তুই। আমার বাচ্চা সামলাবি তুই। ন্যাপকিন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব দেখবি। যত্ন কম করবি না। যদি করিস তাহলে তাহলে আমি মরার আগেই তোকে। আর কিছু বলতে পারল না নৌসিন। সাদাদের বুকে লুটিয়ে পড়ল। বেশি উত্তেজিত হওয়ায় নিউরনে চাপ লেগে এমনটা হয়েছে। নৌসিন। সাদাত পাদা কোলে তুলে বেডে শুয়ে দিল নৌসিনকে। ওই, চোখ খুলো না নৌসিন, এই যান প্লিজ। কান্নায় ভেঙে পড়ছে সাদাত। রাফসা ডাক্তার ডাকে কেবিনে। নৌসিনকে দেখে ডাক্তার শেষ একটা ডিসিশনে পৌঁছায়। দেখুন, আমার মনে হচ্ছে ওনার বাচ্চাটা নষ্ট করলে উনি এমনিতেই শেষ হয়ে যাবেন। ওনার যা নিয়ন্ত্রণগত চাপ, উনি কিছুতেই এই আঘাত নিতে পারবেন না। আর ওনার আচরণে আমি এতক্ষণ যা বুঝলাম, উনি যে কোনো কারণে মিস্টার সাদাত মানে ওনার হাজব্যান্ডকে খুব বেশি বিশ্বাস করেন। এমনকি ওনার মা বাবার চেয়েও এই বিষয়টাতে উনি ওনার হাজব্যান্ডের উপর বেশি ভরসা করছেন। আর তাই বাচ্চাটা থাকলে রোগীর যে কষ্ট হবে তা তো আর কমানো যাবে না। তবে বাচ্চা না থাকলে ওনাকে কোনোভাবে বাঁচানো যাবে না। তাই বাচ্চাটা বাদ দিছি না আমরা। তবে মিসেস নৌসিনের মতো আমরাও ওনার হাজব্যান্ডের উপর টোটালি ভরসা রাখছি। আর হ্যাঁ, কোনো মেডিসিন লাগবে না। আশা করছি 5-10 মিনিট পর এমনিতেই ওনার জ্ঞান ফিরবে। বেরিয়ে যান ডক্টর। নৌসিনের মা হু হু করে কেঁদে ওঠেন সাদাদের কাছে দাঁড়িয়ে। সাদাদের হাত দুটো ধরে বলল, বাবা, আমার মেয়েটাকে বাঁচাও। বাবা, আমার মেয়েটাকে বাঁচাও। কারো চোখে বাদ মানছে না। সবাই আবেগময়ী হয়ে গেছে। এমন সময় কেবিনে আসে পরশ আর রিদি। রিদির মুখটা দেখা মাত্রই সাদাদের মাথায় রক্ত উঠে যায়। সাদাত ও শাশুড়িকে এক হাতে মায়ের মমতা, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আগলে নেয়। মা, আমি তো আপনার মেয়েকে আপনাদের থেকে ভালোবেসে চেয়ে নিয়েছিলাম। ওর কিছু হলে আমিও তো বাঁচতে পারবো না মা। এবার সাদাত আবারও নজর আনে রিদির দিকে। রিদি আর পরশ বিয়ের সাজে উপস্থিত হয়েছে এখানে। সাদাত দুর্গলায় প্রশ্ন করেন, পরশ, আপনি এখানে? রিদি নৌসিনের কাছে আসতে চাইছিল। ও, তার মানে বাসায় যাননি এখনো? কেন সাদাত, আসতে পারি না আমি? প্রশ্ন করে রিদি। সাদাত হেসে দেয়। এখনো গলায় বেশ জোর আছে তোমার। পারো তুমি রিদি। আমার এত বড় সর্বনাশ করে আবার দেখতে আসছো? তুমি তো কোনোদিন আমার নৌসিনের যোগ্য হতে পারবে না। আজ মনে হচ্ছে কি নৌসিনের সাথে তোমার সাথে একটু তুলনা করাটাও পাপ হবে। সাদাত, মিস্টার পরশ, আমি কথা আপনার সাথে বলছি না, আপনার ওয়াইফের সাথে কথাটা শেষ করি। পরশ সামলে নিল নিজেকে। যে ছেলে কখনো কারো কাছে মাথা নত করেনি, আজ নিজের বউয়ের কুকর্মের জন্য সবার কাছে মাথা নত হয়েছে ওর। ও হ্যাঁ,
যা বলছি তোমাকে দিদি শোনো। আমার নৌসেন আমাকে বলে কি জানো, যারা সবচেয়ে বেশি ক্ষমতাবান তারা নাকি প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করতে জানে। তো তুমি যে পাপ করেছো না, সেটার কোনো ক্ষমা হয় না। তোমাকে পুলিশে দেওয়ার অনেক কারণ আছে। তোমাকে ঘৃণা করা যে কারো দায়িত্বর মধ্যে পড়ে, কিন্তু আমার নৌসিন তো সবচেয়ে আলাদা, মহান ক্ষমতাবান। তাই এক কাজ করো, ক্ষমা চাও ওর কাছে। দেখবি বিনা শর্তে ক্ষমা করে দিবে তোমাকে। না না, ভয় পেও না, পা ধরতে হবে না। নৌসিন ওর পা ধরতে দেয় না, ভদ্র মেয়ে তো। বড়রা ওর পায়ে হাত দেবে সেটা মানবে না ও। জাস্ট মুখে শুধু একবার বলে দেখো তুমি ভুল করেছো, তাতেই ক্ষমা পেয়ে যাবে। যদিও এমনিতেই ক্ষমা করে দিবে তোমাকে, তবুও নতুন জীবন শুরু করছো তো আজ থেকে। আমার নৌসিনের কাছে কিছু চেয়ে দেখতে পারো, অনেক ভালো কিছু পাবে নিশ্চয়ই। দিদি নির্বিকার হয়ে কাঁদছে। আজ যে ওর বলার কিছু নেই। মানুষ যখন নিজের ভুলটা বুঝতে পারে, তখন তার মনে যে কি অনুশোচনা কাজ করে, সেটা বাইরে থেকে আমাদের বোঝার উপায় থাকে না। কষ্টটা তাকে তার মনটাকে দুমড়ে মুচড়ে ভাঙা ক্যানের মতো করে আনে। মারে, তোকে তো কোনোদিন আমার নিপা প্রাপ্তির চেয়ে আলাদা করে দেখিনি। আজ কেন করতে গেলি এসব? আমার এত সুখের সংসারে কী সব হয়ে গেল? আমার এত বড় সর্বনাশ করতে পারলি তুই। আমরা তো সবাই জানি কি হয়েছে, কিন্তু নসীন মা তো আমার সাদাদের বউ। ওর মনে তো প্রশ্ন থাকতে পারে, তাহলে কি হবে আমার সংসারটার? আমার বৌমায়ের কতটা কষ্ট হচ্ছে, আমার দাদুভাইটাও কি হবে কে জানে। কেন করলি এমন? কোন দিক থেকে তোকে আপন করিনি আমরা, বল? সাদাদের মায়ে আবেগময়ী কথাগুলো হৃদয়টা সেট করে দিচ্ছে হৃদির। প্রায় মিনিট 10 পর জ্ঞান আসে নৌসিনের। সবাই কথা শোনাচ্ছে হৃদিকে। বুঝতে সময় লাগলো না নৌসিনের। নৌসিন কোনো কথা না বলে পরশার হৃদিকে দেখছে। দুজনকে বেশ সুন্দর লাগছে। বউ সাজে হৃদির রূপটাই পাল্টে গেছে। দিদি আপু, নৌসিনের ডাকে নৌসিনের দিকে তাকায় সবাই। সাদাত সেখানে দাঁড়িয়ে থাকে। সে দেখতে চায় নৌসিন হৃদিকে দেখে ঠিক কী রিয়াকশন করে। নৌসিন ওঠার চেষ্টা করছে। সাদাদের মা নৌসিনের কাছে যেতে চাইলে বাধা দেয় সাদাত। নৌসিনের মাকেও কাছে ঘেঁষতে দেয়নি। নৌসিনের ভাই পারছে না তো হৃদিকে খুন করতে, তা না হলে। নৌসিন উঠে দাঁড়ায়, সাদাদের দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয় হৃদির দিকে। এই মুহূর্তে সবটা জানতে চায় সে। তার সাদাতকে যে সবচেয়ে বেশি ভালোবাসেও। সাদাতও তো তাই। সে বিশ্বাস থেকে সব কিছু উদ্রে গিয়ে প্রশ্ন করে সাদাতকে ভালো বা চোখে বাধা মানছে না হৃদির। সবসময় হৃদি আলাদা একটা সাপোর্ট নিয়ে চলে নিজের মাঝে, কিন্তু আজ নৌসেনের মতো ছোট একটা মেয়ের সামনে কথা বলার শক্তিটুকু পাচ্ছে না হৃদির জবাব না পেয়ে। নৌসিন আবারও প্রশ্ন করে হৃদিকে, বলো না, সাদাতকে ভালোবাসো তুমি? হৃদি পরশ আর সাদাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। কারো কাছ থেকে কোনো ইশারা পর্যন্ত পায়নি। বুঝে গেছিল আর সে জীবনের মরু প্রান্তে দাঁড়ানো, যে প্রান্তের শেষটায় নৌসিন দাঁড়িয়ে। ভালোবাসার বিশ্বাস থেকে প্রশ্ন ছুড়েছে আজ। একজন স্ত্রী, না কোনো প্রেমিকা নয়, পবিত্র বন্ধনে সৃষ্টি স্বীকৃত ভালোবাসা আজ প্রতিপক্ষের বাণীতে নিতে চায়। হৃদি খোলাসা করতে চায় আজ সবটা। সেও তো মানুষ, সেও যে আর পারছে না, বুকটা ফেটে যাচ্ছে। নৌসিন অধীর আগ্রহে হৃদির মুখের দিকে তাকিয়ে আছে। ওর যে জবাব চাই। বড্ড ভালোবাসে যে ওর স্বামীকে,
খুব করে পাশে চায় সারা জীবনের জন্য। শেষমেশ উত্তরটা পেয়ে যায় সে, ভালোবাসতাম রে তোর সাদাতকে। ভেতর থেকে একটা গভীর নিঃশ্বাস নেয় নৌসিন। না, শোকের না, সুখের। কারণ তো এটাই শুনতে চাইছিল। হৃদি যেন এই উত্তরটা দেয়। ভালোবাসে হৃদি, সেটা তো ওই রাতেই বুঝেছিল নৌসিন। কিন্তু আজ পরশের পাশে থেকেও ভালোটা তার সাদাতকে বাসে কিনা সেটাই জানা ছিল নৌসিনের। নৌসিনের হৃদির কাছে জানার আর কিছু নেই। এবার শুধু ও সাদাদের কাছে জানতে চাইবে। সাদাদের কথা এই মেয়েটার কাছে মহাসত্য। সাদাদের একটা স্বীকারোক্তি জানতে চায় সে। প্রশ্ন করে, হৃদি আপুকে তোমার জীবনে? সাদাত নৌসিনের দুগালে হাত রাখে, চোখে চোখ রেখে বলে, হৃদি আমার জীবনের একটা ক্ষুদ্র অংশ, জুড়ে বিরাজ করে, তবে মূল্যবান। তুই তো শিখিয়েছিস কোনো ক্ষুদ্র জিনিসই কম মূল্যবান না, তাই না? তাই হৃদিও কম মূল্যবান না আমার জীবনে। ও যে আমার বোনের পরিবারের অংশ। ও সুখে থাকলে আমার বোনের সুখ বাড়বে। ওর কষ্ট হলে তার প্রভাব আমার বোনের জীবনে পড়বে। ব্যাস, এইটুকুই। আর বাকিটা মানবিকতা। আর তুই আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, বিধাতার দেওয়া সেরা উপহার। তোর জন্য আমার ভালোবাসাটা সবটা। আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আর ভবিষ্যতের ভালোবাসা তুই। হ্যাঁ, শুধুই তুই। শুধু তুই, আর কেউ না। বুঝতে পারছিস? সাদাত নানবার লাস্ট নৌসিন। আর ইউ আন্ডারস্ট্যান্ড? নৌসিনের চোখের বন্যা বইছে। বুকের মাঝে উতাল পাতাল সুখ দোলা খাচ্ছে। এই কথাটাই জানতে চাইছিল সে। শুধু নৌসিন। হ্যাঁ, শুধু শব্দটা আশা করেছিল নৌসিন। অতীত তো থাকতেই পারত, কিন্তু ওর সাদাত যে আগেই বলেছে অতীতে কিছু ছিল না। তাই সেদিন রাতে ভয় পেয়েছিল খুব। আর সে ভয় কাটিয়ে দিয়েছে সাদাত। সাদাদের একটা মাত্র কথা বুকে জমে থাকা সমস্ত কষ্ট গলিয়ে দিয়েছে, বাষ্প করে দিয়েছে, ঘনীভূত করেছে। তবে দুঃখ নয়, মহাসুখ। নৌসিন সবার সামনে ঝাঁপিয়ে পড়ে তার চিরচেনা আবাস স্থলে। শরীরের সমস্ত শক্তি দিয়ে জাপটে ধরে সাদাতকে। আমি জানতাম তো, বিশ্বাস করেছিলাম তো সবটা দিয়ে। বিশ্বাস ছিল ভালোবাসার ওপর। কিন্তু কাল না ভয় পেয়েছিলাম যদি কিছু লুকাও। আমি না, সরি, খুব সরি। ক্ষমা করো আমায়। আর কখনো না, আর কখনো এমন মিথ্যা ভয় পাবো না। প্রমিস। অ্যান্ড আই লাভ ইউ। ইয়েস, নৌসিন অনলি লাভস হার হাজব্যান্ড। শি ক্যান লিভ উইদাউট হিম। সবাই তাকিয়ে আছে সাদাত নৌসিনের দিকে। নৌসিনের বাবা মা ভাই, মেয়ে আর মেয়ের জামাইয়ের ভালোবাসার জোর দেখে সুখের সীমা পার করে ফেলেছে। হয়তো তাই মা বাবার সাথে কঠোর রাগী ভাইটাও চোখের পানি এসে গেছে। সাদাত নৌসিন দুজন দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। সাদাত নৌসিনের মুখটা তার বুক থেকে তুলে দুগালে শক্ত করে হাত রেখে বলছে, সরি কেন? তুই তো সবসময় আমার। আর বিশ্বাস তো ছিলই। শুধু আজ বিশ্বাস নেই, আছে তো। তা না হলে কি বুকে আসতাম? ওরে রানী আমার, আমাকে কি ক্ষমা করা যায় না কি? হ্যাঁ, খবরদার এমন কথা বলবা না কখনো। আমার তো ক্ষমা চাওয়া উচিত তোমার কাছে। আমি যে তোমাকে নিয়ে মিথ্যা ভয় পাচ্ছিলাম। তবে আমি না, অবিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম তোমার অনেক আগের কোনো অতীত যা তুমি আমাকে বলনি। আই অ্যাম সরি। হ্যাঁ, করবে না আমায় ক্ষমা, পাগলি? বলি সাদাত ডুকরে কেঁদে ওঠে। এমন স্ত্রী কজন পুরুষের ভাগ্যে জোটে। সাদাত, আমি না খুব ভালোবাসি, খুব। আমার বেঁচে থাকতে হলে তোমাকেই লাগবে। না হলে তো চুপ, একদম চুপ। কিছু হবে না তোর। আর হৃদির কথাটা তোকে না জানানোর জন্য আমি সত্যি
নৌসিন সাদাদের মুখটা আটকে ফেলে হাত দিয়ে, না, কোনো সরি না। আমি বলেছি না আমাকে তুমি জীবনেও সরি বলবে না, কখনো না। আমি তোমার মুখে এই শব্দটা তো শুনতেই চাই না। সাদাত নৌসিনের চোখের পানি মুছে নিজেটাও মুছে নিল। নৌসিনের কানের দুপাশে হাত রেখে সবার সামনে কপালে গভীরভাবে চুমু দেয়। আবারও সুখের আবেশে চোখে পানি চলে আসে নৌসিনের। মুচকি হাসে সবাই, রিদিও। রাফসা দুষ্টুমি স্বরে একটা কাশি দিয়ে দিল। হুঁশ আসে সাদাত আর নৌসিনের। ওদের বাবা মা যে সামনে, খেয়ালই ছিল না ওদের। নৌসিন বেশ লজ্জা পেয়েছে। শেষে কিনা বাবা ভাইয়ের সামনে কিস। সাদাদের মা, নৌসিনের মা, বাবা মুচকি হেসে বেরিয়ে যান কেবিন থেকে। নৌসিনের ভাইও বোনের লজ্জামাখা মুখটা দেখে মুচকি হেসে কাছে যায় ওদের। সাদাদের হাতে নিজের বোনের হাতটা তুলে দিয়ে বলে, সরি রে ভাই, বুঝতে পারিনি। আমার বোনটার ভালোবাসা মিথ্যা হতে পারে না, জোর আছে খুব। বুঝতে পারিনি সেটা। এই জোরই বেঁধে রেখো আমার বোনটাকে সারা জীবন। আর কালকের খারাপ ব্যবহারের জন্য। না ভাইয়া, কোনো খারাপ ব্যবহার হয়নি। আপনার জায়গায় যে কেউ থাকলে বরং আরও বেশি কিছু করত। দেখে রেখো আমার বোনটাকে। তোমার হাতেই তো বাবা সমর্পণ করেছিল। আজ আমিও আবার দায়িত্ব দিচ্ছি, ভালোবাসার দায়িত্ব। আমার বোনটাকে ভালো রেখো। আমার বোনটাকে ভালো রাখতে তোমাকে কষ্ট করতে হবে না, কোটি কোটি টাকাও দিতে হবে না। ও যে পরিবেশে বড় হয়েছে, দামি জামা লাগে না ওর, দামি খাবারও না, ব্যয়বহুল না আমার বোনটা। আমাদের ঘরের বরকত, তোমার ঘরেরও বরকত হয়ে গেছে আল্লাহর রহমতে। দুবেলা ভাতেই হয় ওর। ভালোবাসা দিও, বাকিটা নিজে করতে পারবে। বাকি ভালোবাসাটাও তোমাকে বাসবে, ঠকাবে না তোমায় কখনো। ভালো থাকবে এইটুকুতেই। আর আমার বিশ্বাস তোমাকেও ভালো রাখবে ইনশাআল্লাহ। নৌসিন জড়িয়ে ধরে ভাইকে। ভাইয়া বোনকে আগলে নিয়ে মাথায় চুমু দিয়ে বলল, এইভাবেই ভালোবাসিস। দোয়া করি সুখে থাক তোর সাদাতকে নিয়ে সারা জীবন। আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে আসে কেবিন থেকে প্রাণপ্রিয় ভাইটা। পরশও বেরিয়ে আসে। নিজের ভালোবাসার মানুষটার মনের হিসাব সে আজও মেলাতে পারছে না। নিজের মনের কাছেই হাজারো প্রশ্ন ঘুরঘুর করছে। অসহায়ত্ব ভিড় করছে মনের কোণায়। আর নিজের অগোচরে অভ্যাসবশত জেদের সৃষ্টি হচ্ছে, যার ঝাঁজ হৃদিকে সইতে হবে। মানুষ যতই বদলাক না কেন, তার ভেতরের গঠন, কঠোরতা বা সরলতা কখনোই পাল্টায় না। পরশ তো সবসময় গরম মেজাজের মানুষ। হৃদির এত কিছু পরও কি সে কোনো রিয়েক্ট করবে না। পরশ তো বরাবরই একজন ভালো মানুষ, ভালো মন আছে তার। কিন্তু লোকটা যে বড্ড শক্ত। হ্যাঁ, এটাই ঠিক। কঠোর লোকটাই খুব ভালোবাসে তার বউকে। বাসুক না একটু ভালো, নিজের মতো করে কঠোর করে। নৌসিন আর তার ভাইয়াকে দেখে হৃদির বুকটা নিজের ভাইয়ের জন্য সেট করে ওঠে। ও তো আজকে নতুন জীবন শুরু করলো। ওর ভাইয়ের বুকে কান্না করার ভাগ্যটা হলো না তার। ভাবল না আর। নিজের পাপের শাস্তি বলে মাথা পেতে নিল। চোখ মুছে হৃদি আবারও বলা শুরু করে, এখন অন্য কাউকে বাসতে শুরু করেছি তোর মতো করে, পবিত্রভাবে রে বোন, আমার পরশকে। সাদাত আমার ইগু আবেগ ছিল। ভালো লাগা থেকে ভালোবাসার চত্বরে পৌঁছে গিয়েছিলাম। পাগলামো করতাম তাকে নিয়ে। কিন্তু বিশ্বাস কর বোন, তোর সাদাত সবসময় তোকে ভালোবেসে এসেছে, আমাকে কখনো বাসেনি, আমাকে তো চেয়েও দেখেনি। আর সেদিন রাতে আমি কোনো খারাপ মত নিয়ে যাইনি। যা হয়েছে সব একটা ভুল। হ্যাঁ, দোষটা আমার ছিল।
আমি সাদাদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো খারাপ বাসনা নিয়ে যাইনি। সাদাত ঘুমের ঘরে তোকে ভেবে আমাকে আগলে নিয়েছিল, আর আমি সাথে সাথে সরে আসার চেষ্টা চালাই, কিন্তু ঠিক তখনই তোরা। নৌসেন হৃদির কাছে এসে হৃদির হাত দুটো চেপে ধরে। আপু, না, আর কিছু বলো না। আমার আর কিছু জানার নেই। আমি শুধু চাই ভালো থাকো তুমি। আর বিশ্বাস করি থাকবেও, কারণ তুমি তো একটু আগে বললে সাদাত তোমার অতীত। ওকে তুমি ভালোবাসতে। ভালোবাসো না, ভালোবাসো তোমার পরশকে। তাহলে? হৃদি চেয়ে দেখছে শুধু নৌসিনকে। একটা মানুষ কি করে এতটা মহান হতে পারে? কি করে এত ভালোবাসা আর বিশ্বাস পোষণ করতে পারে নিজের মনে? হৃদি জড়িয়ে ধরে নৌসিনকে, কাঁদতে থাকে। আজকে নৌসিনকে বড্ড আপন মনে হচ্ছে। হৃদির মনে হচ্ছে একটা শীতলতা ছেয়ে আছে ওর চারদিকে। আপু, সবারই তো মন আছে, তোমারও মন আছে। সেটাতে কোনো আবেগ আসতে পারে, আসতেই পারে। হ্যাঁ, কোনো আবেগ খারাপ হয়, আর কোনো আবেগ ভালো। তোমারটা যদিও আমার সব কিছুর প্রতিকূলে ছিল, তবু তো তুমি বুঝতে পেরেছ। এটাই তো সবচেয়ে বড় কথা। সেটাই তো আসল, আপু। আর এখন তো তুমি সঠিক মানুষকে ভালোবাসছো। তাহলে কিসের কষ্ট আর? এখন সবকিছু নতুন করে শুরু করো, আল্লাহর নাম নিয়ে। বিশ্বাস করো, আমার মনে কোনো ক্ষোভ নেই। আমি সর্বোচ্চ দোয়া করি তোমার জন্য। ভালো থাকো। বোন? বোন নেই আমার, কিন্তু আজ মনে হচ্ছে তুই আমার মায়ের পেটের বোন। তো ডাকো না বোন বলে। নৌসিন জড়িয়ে ধরলো আবারও। আপু। নৌসিন হৃদিকে সামলে নিয়ে দাঁড় করিয়ে বলল, আপু, অনেক হয়েছে আর না, এবার যাও। পরশ ভাইয়া ওয়েট করছে তো। হ্যাঁ, যাচ্ছি, কিন্তু সাদাদও কি ক্ষমা করবে আমায়? সাদাদের দিকে তাকিয়েছে হৃদি, পলক ফেলে বলল, সাদাত, পারলে ক্ষমা করো। সাদাতকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চট করে বেরিয়ে আসে হৃদি। সাদাদের বাবা মায়ের কাছেও ক্ষমা চায় সে। ওরা যে মেয়ের মতো করে মানুষ করেছে, তাই ক্ষমা করে দিয়েছে। বুকে জড়িয়ে দোয়া করেছে আগামী দিনের জন্য। রাফসাও পরশকে বুঝিয়েছে হৃদির বাবার কাছে যেতে চেয়েছিল সে, কিন্তু রাফসা না জানায় ওরা এই মুহূর্তে হৃদিকে মানবে না। সবাই জানে, আর হার্টের পেশেন্ট ওনাকে কোনো উত্তেজনা দেওয়া ঠিক হবে না, তাই রাফসা নিষেধ জানায়। চলে আসে হৃদি, পরশের সাথে পা রাখে নতুন জীবনের মাত্রায়, পা ফেলে সঠিক ঠিকানায়। অল্প সময়ের মাঝেই হৃদি আর পরশ তাদের বাসায় পৌঁছে যায়। সারা বাড়ি রঙিন রূপ ধারণ করেছে, কিন্তু নতুন বউ যে এসেছে তার কোনো আমেজ পাওয়া যাচ্ছে না। বুকটা অজানা কোনো ভয় দুঃখ করে ওঠে হৃদির। গাড়ি থেকে নেমে পরশ হৃদির পাশে দরজাটা খুলে দেয়। নেমে আসে হৃদি। ভাই বোনেরা ছোটোখাটো একটা জটলা করছে নতুন বউয়ের পাশে। পরশ হৃদি হাতটা ধরে এগিয়ে যাচ্ছে, এক পা দু পা করে, মনে সমস্ত ভয় ঢেকে। হৃদিও পা বাড়ায় জীবনে নতুন আঙ্গিনায়। আর অন্যদিকে নৌসিন তো হসপিটালের কেবিনে সাদাদেবুকে হামলা শুরু করেছে। সবাই চলে আসার পর সাদাদেবুকে ইচ্ছামতো কিলঘুষি দিয়েছে, যদিও সব ফুলে টোকার মতো। কারণ নৌসিনের যা শক্তি, ব্যথা ভাবে তো পেলে পাবো, তাতে তোমার কি? আমাকে কত কিছু না বলে ছিলে। সরি বলতে চাচ্ছিল সাদাত। নৌসিন সেটা একদম নিতে পারে না, আটকে দিল সাদাতকে। উফ, হাত দিয়ে না। সাদাদের ঘাড়ে পেছনে দুহাত বেঁধে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাদাত একটু অবাক হলো, পরক্ষণে নৌসিনের সাথে তাল মিলাতে শুরু করে। নৌসিন যেন বেশি উতলা হয়ে উঠেছে। সাদাদের খেয়াল হয় ওরা হসপিটালে আছে, কিন্তু নৌসিনকে তো সরানোর উপায় নেই। সে যে পাগলের মতো তার সাদাদের ঠোঁটে
ভালোবাসার উষ্ণতা দিচ্ছে। সাদাদও কম যায় না। নারীকে কি করে, কেমন চালে চালতে হয় জানা আছে ওর। নৌসিন তো যে কোনো সময় সাদাতকে ধাক্কা দিয়ে সরাতে পারে। তাই বলে কি সাদাতও ধাক্কা দিবে নাকি নৌসিনকে? সাদাত নৌসিনের কমল ঠোঁট জোড়াতে কামড় বসিয়ে দিল যে। আর নরমদেহী নৌসিন নিজের ব্যথা সামলাতে ব্যস্ত। উহ, দুহাতে ঠোঁট চেপে ধরেছে। সাদাত তো ইচ্ছে করেই এত জোরে কামড় দিল। দেখি কি হয়েছে। আহারে, কেটে গেছে আমার বউয়ের ঠোঁটটা। ওকে যা, রাগ করিস না, সব ঠিক করে দিচ্ছি। সাদাত কামড়ের জায়গায় ছোট করে একটা উষ্ণতা ছুঁয়ে দিল। ব্যথা লাগে না বুঝি আমার? সাদাত নৌসিনের দুগালে হাত রেখে বলল, হসপিটালে যে তাই তো। তো যদি কেউ এসে যায় তাতে কি? আমার বরের সাথে আমি রোমান্স করব, এতে কার কি? আচ্ছা তাহলে শুরু করি। এই না না, বাসায় যাব, ডক্টর দেখুক তারপর। না না না, যাব যাব যাব। নৌসিন যান, লাফায় না এভাবে, ব্যথা লাগবে তো তোমার। তাহলে বলো, বাসায় নিয়ে যাবে? তাহলে একদম চুপচাপ থাকবো। ওকে ওকে, নিয়ে যাব কাল বিকেলের মধ্যে। কেন সকালে যাই না? আর একটা কথা বললে মাইর খাবা। ঢং, পিচ্চি। বাচ্চার মা হাতে চলেছি। আম নট পিচ্চি। আচ্ছা, ওকে, এবার আমার কথা শোনো। চুপচাপ শুয়ে থাকবে। আমি বাকি সবাইকে বাসায় যাওয়ার জন্য বলছি। সাদাত বলো, সরি নৌসিন, সত্যি গো, তুই করে দেখে ফেলেছিলাম তখন। আমার যে কি হয়েছিল জানি তো, বোকা মেয়ে। ভালোবাসো যে খুব। আমিও জানি আমি মারা গেলে তুমি আমার বাচ্চাকে কোনো কষ্ট দিবে না, সে বিশ্বাস আছে আমার। তবুও পাগলের মতো উল্টাপাল্টা বলছিলাম। নৌসিন সাদাতের দিকে না তাকিয়ে কথাগুলো বলছিল। আর যখন সাদার দিকে চোখ পড়ে, নৌসিন তো শেষ। সাদাতের চোখে যে আগুন। বলো, কি যেন বলছিলি? থামলি কেন? বল বল, কি যেন বলছিলি? থামলি কেন? মাথা নিচু করে আছে নৌসিন। কতবার বলেছি আমার সামনে? সাদাত বেডে ঘুষি দিয়ে উঠে যাচ্ছিল রাগে। নৌসিন সাদাতের হাতটা ধরে ফেলল। কে বলেছে আমি চলে যাব? আল্লাহ আমার এত সুখ কেড়ে নেবে আমার থেকে? তোমার দোয়া আছে তো আমার সাথে, আমাদের বাচ্চা। আর তোমাকে খুব ভালোবাসি যে। সাদাত নিজের রাগ কন্ট্রোলে এনে নৌসিনের পাশে বসে। খুব ভালোবাসি, হারাতে পারবো না, আর শুনতেও পারবো না এসব তোমার কথা ভেবে। বেবিটাকে কাল ডক্টর বলার সত্ত্বেও কোনো ডিসিশন দেইনি। তাহলে তো বেবির সাথে তোমাকেও যে হারিয়ে ফেলতাম। নৌসিন সাদাতকে জড়িয়ে ধরে। সাদাত, আমরা আমাদের বাচ্চাকে বাঁচাতে পারবো না? দুজনে মিলে বাঁচানো যাবে না? কাঁদছে নৌসিন। বাচ্চাটা ওর পেটে থাকলেও ওর জীবন যে বড় হওয়ার সাথে সাথে অনিশ্চিত, সেটা তো সবাই জানে। তবুও আশা করতে ক্ষতি কি? আল্লাহ তো মহান, সে কি একটা মায়ের আকুতি শুনবে না? সাদাতের চোখও ভিজে আসছে। সেও চায় তার নৌসিনের কোল জুড়ে একটা ছোট পাখি আসুক, যে সাদাতকে বাড়ি ফেরা মাত্রই পাপা পাপা বলে ছুটে আসবে, নরম দুটো হাত বাড়িয়ে কান্না করবে। দূর পাগলি, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার। আমরা দুজনে সামলে নিব ওকে। আল্লাহ তো আছেই, আমাদের নিরাশ করবে না উনি। আমার কোনো কষ্ট হবে না যদি তুমি আমার পাশে থাকো। আছি তো, আর থাকবো ইনশাআল্লাহ। পরশ রিদিকে নিয়ে বাসায় পা রাখে। পরশের মা বরণ করেনি একমাত্র ছেলের বউকে। পরশে জেঠি বরণ করেছে। বসার ঘরে বসে আছে রিদি। ভাই বোনরা সবাই মজা করছে। পরশ ওর মায়ের ঘরে যায়। পরশকে দেখা মাত্র ওর মা বলে ওঠে, বউ এনেছিস? যাবে না? কেন যাব বলতে পারিস? নিজের ছেলের বউ,
বাড়িতে আসার আগের দিন। সিসি, পারবি তো বাবু মেয়েটার সাথে সুখী হতে? আমি আর তোর বাবা আর কয়দিন, বাকিটা জীবন তোর কি করে কাটবে? এই মেয়ে কি আসলেই তোকে ভালোবাসে? মা, তুমি তোমার ছেলেকে চিনো না। তোমার ছেলে জীবনে কখনো হারেনি আর হারবেও না। ওকে তো ভালোবাসতেই হবে। ও কার সাথে কি করেছে সেটা আমার দেখার বিষয় না। যখন একবার খাঁচাবন্দি করেছি ওকে তো আমি ছাড়ছি না। তুমি শুধু দেখে যাও মা। বাবু, মেয়েটাকে যে আমি নিজেও যে পছন্দ করেছিলাম, সে মেয়ে যে এমন কাজ করবে ভাবতে পারিনি আমি। মা, বাদ দাও, চলো যাবে এখন। বাবা, জেঠি ওকে দোয়া করেছে তুমিও আসো। পরশ ওর মাকে জোর করে হৃদির সামনে নিয়ে যায়। পরশের বাড়ির লোকরা ঘটনাটা জানলেও আত্মীয় স্বজনরা কেউ জানে না। পরশের মা সবার সামনে হৃদির সাথে যতটা ব্যবহার ভালো করা উচিত করলো, দোয়াও করলো মনে মনে যেন হৃদি পরশের সাথে কাটাতে পারে বাকিটা জীবন। কোন মা চায় তার ছেলে কষ্টে কাটাক? তাই তো মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন যেন সবকিছু ঠিক হয়ে যায়। রাতে সব অনুষ্ঠান আয়োজন শেষ করে হৃদিকে পরশের ঘরে রেখে আসে পরশের কাজিনরা। রুমটা বেশ সুন্দর করে সাজানো, ছোট ছোট লাইটিং, বাহারি রকম ফুলের মোমো গন্ধে সৌরভ ছড়াচ্ছে চারপাশে। নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে হৃদির মাথায়। ডেট কেমন আছে? পরশের সাথে পথ চলাটা। এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে পরশ। চমকে ওঠে হৃদি, ভয় লাগছে খুব। পরশ কোনো কথা বলছে না। হৃদির ঘুমটা একটা ভাবি যাওয়ার সময় একটু বড় করে দিয়ে গেছে। হৃদি ঘুমটা একপাশ সরিয়ে দেখার চেষ্টা করছে পরশ কি করছে। পরশ একটা টি শার্ট হাতে ওয়াশরুমে ঢুকলো। হৃদি তো পরশ যে পাঞ্জাবি ছেড়ে খালি গায়ে ছিল। কেমন জানি শিহরণ জেগে উঠল হৃদির বুকে পরশের খালি শরীরটা দেখা মাত্রই। পরশ ওয়াশরুম থেকে বেরোতেই হৃদির মনে ঝড় আরও তীব্র হয়ে ওঠে। পরশ গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। বুঝতে পেরেছে হৃদি যে পরশ পানি খাচ্ছে। খাটের উপর দুহাত রেখে বসে পরশ হৃদির দিকে একবার তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। রুমটা বেশ সুন্দর করে সাজানো, তবে রুমের সৌন্দর্য তো হৃদির সৌন্দর্যের কাছে কিছুই না। ভাবতেই মুচকি হাসি ফুটে ওঠে পরশের ঠোঁটে। আবারও মনে পড়ে যায় পরশকে ভালোবাসার কথা বলার পরও যে হৃদি সাদাদের কথা ভেবেছিল সেটা। রাগে চোখ বন্ধ করে ফেলে পরশ। হৃদির বাবা সেদিন অসুস্থ হওয়ায় হৃদিকে কোনো কিছু বলা বা করার কোনো সুযোগ পায়নি পরশ। আর সত্যি বলতে হৃদির মায়াবী মুখে অসহায়ত্বের ছাপটা দেখে বলতে ইচ্ছেও করেনি। কিন্তু আজ ঘাড়ের রগ দুটো ফুলে উঠেছে পরশের। আবারও পুরনো পরশের ভয়ঙ্কর চোখ। পরশ হৃদির ঘুমটা একটানে সরিয়ে দিল। হৃদি পরশের চোখের দিকে তাকিয়ে ভয়ে কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। চোখ বন্ধ করে ফেলল সাথে সাথে। পরশের রাগটা কেন জানি মায়া বদলে যায় হৃদির মুখটা দেখা মাত্রই। মানুষ এত সুন্দর হয় কি করে ভেবে পাচ্ছে না পরশ। ধুকপুক করছে পরশের বুক। নজর যায় হৃদির পায়ের দিকে। সাদা ধবধবে দুটো পা দুটো সাজানো বিছানার উপর কিভাবে ছাপিয়ে আছে। নূপুর জোড়া পায়ের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরশ আটকে যাচ্ছে। তাই করল পরশ প্রতিটি গহনা নিজ হাতে খুলে দিল। হৃদি কম্পিত শরীর আরো বেশি করে টানছে পরশকে। হৃদিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল পরশ। হাঁপাচ্ছে হৃদি। চুলে বাঁধা খোপাটা পরশ খোলার চেষ্টা করেও পারেনি। তাই আর চেষ্টাও করল না।
মাথার পেছনে হাত দিয়ে মুখ তুলে দেখে নিল এক নজর। না, লোভ আর সামলানো যাচ্ছে না। ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। রিদি নিজের মাঝে নেই। এ কোন অজানা আবেশ। পরশ রিদিকে ধীরে ধীরে শুয়ে দিচ্ছে। নরমদেহী এক নারীর উপর নিজেও শুয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভালোবাসার আদান প্রদান করছে দুটি মানবী। হঠাৎ কি ভেবে পরশ রিদি ঠোঁট জোড়ায় সর্বশক্তি দিয়ে কামড় লাগিয়ে দিল। না, কামড়টা ভালোবাসার ছিল না, স্পষ্ট জেদ ফুটে উঠেছে কামড়টাতে। কুকড়িয়ে ওঠে রিদি। না চাইতেও চোখে পানি এসে যায়। এতক্ষণে পরশ রিদি উপর থেকে উঠে গেছে। রিদি দুহাতে নিজের ঠোঁট চেপে ধরছে। হাতটা চোখের সামনে ধরে। আরও কান্না পাচ্ছে রিদির। হাতে যে রক্ত। পরশ জেদের বশে এত জোরে কামড় দিবে ভাবতে পারেনি রিদি। পরশ কি তাহলে ভালোবাসবে না ওকে? ভাবতেই দুনিয়া উল্টে যাচ্ছে রিদি। ঠোঁটের ব্যথায় জ্বলে যাচ্ছে মুখটা। উপরে ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। রিদি অসহায় দৃষ্টি নিয়ে পরশের দিকে তাকিয়ে আছে। কিন্তু পরশ ও তো ফিরেও তাকাচ্ছে না রিদির দিকে। রিদি ফুপানো কান্নার আওয়াজে ফিরে তাকায় রিদির দিকে। রিদি এমনিতেই ননি পুতুল। একটু ব্যথা পেলেই আহাজারি শুরু করে। আর আজকে বেচারি সারা মনে কষ্টের ভিড়। তার উপর নিজের স্বামীর ভালোবাসার বদলে জেদ করছে। কি করে সইবে এইসব সে? পরশ রিদি ঠোঁটে রক্ত দেখে নিজের করা ভুলটা অনুভব করল। সুখ দিতে আবারও রিদি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বাধা দেয়নি রিদি। হাজার ব্যথার মাঝেও পরশকে আঁকড়ে নিল। যদি আমায় জেদ দেখিয়ে কষ্ট দেয় তো দিক, সব সহ্য করে নিবে সে। রিদি যখন পরশের আবেশে ব্যস্ত, পরশ তখন রিদিকে ছেড়ে উঠে যাচ্ছে। রিদি ধরে ফেলে পরশের হাতটা। পরশ অগ্নিমূর্তি হয়ে রিদির দিকে তাকায়। কোনো কিছু তোয়াক্কা না করে রিদি পরশকে বলল, ভালোবাসুন না পরশ। আমি আপনার মাঝে হারাতে চাই। প্লিজ পরশ, আমায় এমন শাস্তি দিবেন না। আপনি আপন করে নিন আমায়। যত কষ্ট দিবেন আমি সব সহ্য করে নিব। তবুও কাছে নিন আমায়। আমার সব কিছু আপনার হাতে সঁপে দিতে চাই পরশ। প্লিজ, আমি আমার সবটা দিতে চাই আপনাকে। নিয়ে নিন পরশ, প্লিজ। শাস্তি দিতে হলে দিন, যত খুশি ব্যথা দিন। কিচ্ছু বলবো না আমি। তবু আজ প্লিজ আমাকে নিঃস্ব করে দিন। আমি তো সব হারিয়ে আপনার পায়েই এসে পড়েছি। পায়ে ঠাঁই দিন, কাছে আসুন না। কি হলো পরশ, ভালোবাসবেন না আমায়? আমি ভালোবাসা চাই পরশ। আমার মধুর রাত পূরণ করতে চাই। আমি পুরনো কোনো কথা মাথায় আনব না। আপনি আমার স্বামী। আমাকে ভুলিয়ে দিন সব। বাধ্য করুন না আপনার দাসী হতে। অনুগত করে নিন আপনার। প্লিজ। পরশ রিদি সব কথা শুনছে। কি করবে সে? সব যে ওর গুলিয়ে যাচ্ছে। পরশকে কোনো কিছু ভাবার সুযোগ দিল না রিদি। আর হেঁচকা টান দিয়ে বিছানার উপর ফেলে দিল। ঠোঁটে ঠোঁট ডুবে পাগলের মতো চুমুন করছে। না, পরশও ভালোবাসবে। আয়ত্তে আনবে রিদিকে ভালোবাসে। রিদিকে ধাক্কা দিয়ে নিজের শরীরের উপর থেকে বিছানায় ফেলে দিল পরশ। হামলে পড়ে রিদির উপর। দুহাত বিছানায় চেপে ধরে। প্রতিটি আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে নিয়েছে। ঠোঁট, গলা, ঘাড়, এমনকি কানের লতিতেও ভালোবাসার ছোঁয়া মাদিত কাছে রিদিকে। লাভ বিটগুলো শেষ করে দিচ্ছে রিদিকে। পায়ে পায়ে ঘর্ষণে মাতোয়ারা হচ্ছে দুটি আত্মা। বেচারি রিদি কোনোভাবেই পারছে না পরশের সাথে। পরশ নিজের টি শার্টটি ছুঁড়ে ফেলে শাড়ির ভাঁজগুলো খুলে নিল। ভালোবাসা আরও গভীর হচ্ছে। রিদির শ্বাসগুলো আরও মোহিত করছে পরশকে। তবে প্রথম হয় রিদি যে বারবার পরশের কঠোর শরীরে ভালোবাসার ব্যথা পাচ্ছে সেটা পরশ খুব ভালো করে বুঝতে পেরেছে।
সেও ব্যথা দিচ্ছে। পাক না একটু ব্যথা, হোক না কিছু দাগ। ভালোবাসা এইটুকু তো পেতেই হয়। ভালোবাসার সাগরে তলিয়ে যাচ্ছে দুজনে। হৃদি হাত দুটো খোলা এখন, খামচে ধরে পরশের পিঠ। বাধ্য হয় পরশের পিঠে আঁচড় দিতে। পরশ হৃদির সারা শরীরে বিট দিচ্ছে, আর হৃদি নিজেকে সামলে নিতে পরশের পিঠে আঁচড় কাটছে। পরশ কি করছে? এটাই কি জান্নাতের সুখ? আহ, থামুক না সময়টা, থেমে যাক না। আহ, ব্যথায় আটকে ওঠে হৃদি। বুঝতে পারে পরশ আজ নিঃশেষ হয়ে গেল হৃদি। নিজে যৌবন সঁপে দিল ভ্রমরের কাছে, সমস্ত মধু উজাড় করে দিল আজ। আজ থেকে পরশ মিশে গেল হৃদের অস্তিত্বে। সব ভুলতে পারলেও আজকে পর থেকে পরশকে ভুলতে পারবে না, কখনো না। আজ থেকে পরশের মাঝেই ডুবে রবে জীবনের বাকিটা সময়। ভালোবাসতে হবে দুজন দুজনকে, হার মানতে হবে সমস্ত জিদ আর মিথ্যা মোহের কাছে। জয়ী হবে শুধু দুজনের পবিত্র ভালোবাসা। সকালে সূর্যের আলোয় কাজ ভেদ করে আঁচড় কাটে হৃদির চোখে। চোখ না খুলেও মাথার নিচে শক্ত কিছু অনুভব করলো সে। প্রথমে বুঝতে না পারল, পরক্ষণে বুঝতে পারল। সে পরশের বুকে শুয়ে আছে। চোখ খুলে হৃদি পরশের বুকে থুতনি রেখে চেয়ে আছে পরশের মুখের দিকে। কি শান্ত লাগছে, আর জাগ্রত অবস্থায় কি রাগী। হৃদি পরশের খোঁচা খোঁচা চাপা দাড়িতে হাত বুলিয়ে দিল আলতো করে। সাদাদেরও না এমন চাপা দাড়ি। আল্লাহ সত্যি মহান, কখনো কাউকে ঠকায় না। যেমন আমাকে আমার ভালোবাসা দিয়ে দিল। সাদাদের চেয়ে কোনো অংশে কম নয় পরশ, ঠিক আমার মনের মতো। আমি তো শুধু ওকেই চাই এখন, কখনো ছাড়তে চাই না। আল্লাহ, তুমি আমার পরশকে প্লিজ আমার করে রেখো, প্লিজ। হৃদি শরীরে হাত দিতে চমকে গেল। একটা চাদরে আবৃত ওরা। দুঃখ করে উঠল হৃদির বুকটা। ইস, পরশ কি করলো এসব? জোর ছিল পরশের ভালোবাসায়, মাতিয়ে নিল হৃদিকে। কাল রাতে পরশের প্রতিটা ছোঁয়ায় হারিয়ে গিয়েছিল হৃদি। জীবন এত সুন্দর হয় পরশের ছোঁয়া না পেলে হয়তোবা বুঝতে পারত না সে। ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে সারা জীবনের জন্য এই শক্তদেহী রাগী মানুষটার কাছে। পাশে থাকা শাড়িটা নিয়ে শরীরে পেঁচিয়ে উঠে আসতে চায়, কিন্তু পরশ আটকে নিল। আপনি ঘুমাননি? কোথায় যাচ্ছ? শাওয়ার নেব। কেন? কি? শাওয়ার নিতে হবে না কেন? কি বলছেন এসব? পরশ আর কোনো কথা বলল না। কথার চেয়ে সবসময় কাজ করতে বেশি ভালো লাগে তার। হৃদির ক্ষেত্রেও সে একই নীতি অবলম্বন করা হয়েছে। হৃদি সেটা ভাবতে পারেনি। পরশ হৃদিকে একটানে বিছানায় ফেলে দিয়ে হৃদি শরীরের উপর নিজের ভর জুড়ে দেয়। পরশ ছাড়ুন। পরশে চাউনি হৃদিকে মাতাল করে দিচ্ছে। মানুষটার চোখে এত নেশা, কি করে সম্ভব? এত ভালোবাসা। পরশ হৃদির তীক্ষ্ণ শুরু, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। আবেশে চোখ বন্ধ করে রেখেছে হৃদি। কাল রাতে খুব কষ্ট হয়েছে। কি বলবে হৃদি? প্রথমবার তো সব মেয়েরই একটু কষ্ট হয়, কিন্তু সে ছোঁয়া যদি ভালোবাসার মানুষের হয়, তাহলে তো সেখানে কষ্টটাকে মহাসুখ মনে হয়। কি হলো? উত্তর কোথায়? হৃদি চোখে চোখে কোনো রকম বলল, না তো। সত্যি? হুম। তাহলে চোখে পানি কেন ছিল? আপনার সুখে পরশ। আপনি আমায় যেভাবে ভালোবাসছিলেন, মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বাসবেন তো ভালো আমাকে, এভাবেই সারা জীবন। কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? হুস, কখনো না। আর তুই চাইলেও আমার খাঁচা থেকে বের হতে পারবি না। আমিও তাই চাই পরশ। আমাকে আপনি যেমনভাবে চাইবেন, আমি তেমনভাবেই আপনার হাত ধরে চলব। তবুও আমাকে কখনো একা করে যাবেন না। তাহলে আমি মরেই। উফ, শেষ করতে দেয়নি হৃদির কথা।
ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। কমরস নিজের ভালোবাসা বিলিয়ে হৃদিকে বাকরুদ্ধ করে নিল। মুহূর্তেই মাতিয়ে নিল হৃদিকে নিজের ভালোবাসার নেশায়। দুজনে আবারও হারিয়ে গেল সুখের সাগরে। ভেসে যেতে লাগলো গভীর ভালোবাসার স্রোতে। প্রায় 1 ঘন্টা পর পরশ হৃদির গলায় মুখ গুজে শুয়ে আছে। ক্লান্ত সে, তবুও ভালোবাসতে চায়। পরশ ছাড়ুন, 7:30 তো বাজে। বাজুক, সবাই কি ভাববে? আমি জানি নতুন বউদের এত সকালবেলা করে উঠতে নেই, তাতে অনেকে অনেক কিছু মনে করতে পারে। আচ্ছা, অনেক বুঝো দেখছি। আপনার কি মনে হয়? আমি জানি না, তাই তো মনে হয়। রাতে যা। হৃদি পরশের ঠোঁটে আঙুল দিয়ে আটকে দিল। চুপ। পরশও কম যায় না। আঙুলে কামড় বসিয়ে দিল সে। আহ, ব্যথা রে। এত ব্যথা কিভাবে সহ্য করছো তুমি? কাল রাত থেকে শুধু ব্যথা ব্যথা। ইস, নাগিনী যেন। অবশেষে পরশ চৌধুরীর কাছে পরাজিত। নাগিনী সারা শরীর পরশের ভালোবাসার সুবল। আচ্ছা, সব নাগিনী কি তোমার মতো হট হয় নাকি? পরশ, হুস। এত জোরে ধমক দিলে আওয়াজ বাইরে যাবে শোনা। সরুন তো। উফ। জানেন পরশ, আমি না খুব ভয় পাচ্ছিলাম। কেন? আপনি যদি আমায় না মানতেন, তাহলে আমি মরেই যেতাম। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে আনবেন না এ বাড়িতে, ক্ষমা করবেন না কোনোদিন। আপনাকে হারানোর ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। আপনি আমাকে কখনো ছেড়ে চলে যাবেন না তো? তাহলে হয়তো আমি মরে যাব। আমার ভুল হলে আপনি আমাকে মারুন, কাটুন, তবুও আপনার কাছে রাখবেন আমায়। হ্যাঁ লেডি, বলেছিলাম না তুমি পরশের চয়েস। সো পরশের কোনো জিনিস কখনো কম দামি হয় না। আর তুমি তো বউ আমার সবচেয়ে বেস্ট চয়েস। তুমি ভালো না বাসলেও বাকিটা জীবন আমার সাথে পার করতে হবে তোমায়। যখন ভালোবেসেই ফেলেছো, ভালো করেছো। না হলে বাধ্য করতাম। আর ভুল বোঝার কথা বলছিলে তো। পরশ একটু বিরতি নিয়ে নিল। হৃদি চেয়ে আছে পরশের মুখের দিকে। পরশ হৃদির কপাল থেকে, নাক থেকে, ঠোঁট থেকে গলা কমরস নিচের দিকে একটু আঙুল দিয়ে রেখা টানছে। শিউরে উঠছে হৃদি। পরশের আঙুলটা বুকে নামতে ধপ করে ধরে ফেলেছে হৃদি। কি করছেন কি? পরশ হৃদির কাণ্ডে মুচকি হেসে বেচারি কানের লতিতে টুক করে একটা কামড় বসিয়ে দিল। উফ, আমার ভুল বোঝার কোনো চান্স নেই বাবু। কাল রাতে তোর শরীরে যৌবনে যা টান দেখলাম না রে, তাতে ঠিক বুঝে গেছি তোর শরীরের মধুর মালিক আমি ছাড়া আর কেউ হতে পারেনি। ইস হৃদি। পরশের কথায় মাটির সাথে মিশে যাচ্ছে হৃদি। এমন অসভ্য বড় কারো হয়? হৃদি পরশকে ধাক্কা দিয়ে উঠতে চাইল, কিন্তু ব্যর্থ সে। আরে কোথায় যাচ্ছিস? ছাড়ুন না। আচ্ছা, তোমার এজ কত? মানে, আপনি কি জানেন না? আরে বলো না। 29। আমার 2 বছরের ছোট তুমি। আচ্ছা, তুমি এতদিন থাকলে কিভাবে? থাকলাম কিভাবে মানে? মানে এত রূপ যৌবন সামলে নিয়ে একা একা ঘুমানো যায় নাকি কোনো পুরুষের ছোঁয়া তো? পরশ, কি বলছেন আপনি? শুনুন, আপনি তো সবটা জানেন। আবারও বলি, আমার সাদাদের প্রতি একটা টান ছিল, বাট বউ হতে চাইতাম। আমার শরীর দিয়ে ওর বেড পার্টনার হওয়ার ইচ্ছে কোনোদিন ছিল না আমার। আর আমি কোনো ছেলেকে আমার শরীরে হাত তো দূরের কথা, কোনো বসের সাথেও হাত মিলাইনি। সো কোনো প্রশ্নই আসে না। আর চাহিদা তো সবারই থাকে পরশ, সেটা ঠিক সময়ে মিটিয়ে নিতে হয়। তার আগে নিজেকে সামলাতে হয়। আর আমিও তাই করেছি, এতদিন সামলেছি। আর কাল আপনার কাছে সব বিসর্জন দিয়েছি। আমি হারতে চাই পরশ, প্রতিটা মুহূর্তে আপনার কাছে হারতে চাই। ভালোবাসায় হারাবেন আমায় আপনি, যেভাবে।
কাল রাত আর সকাল, ধুর, হারাবো। সারাদিন অফিসে কেটে যাবে, বাট রাতে থামুন না প্লিজ। 8টা বাজতে চললো, উঠবো, শাওয়ার নিবে। পরে নিলেও সমস্যা নেই, বাসায় কেউ নেই। মানে মা বাবা, ওরা সবাই রাতে বেরিয়ে গেছে। কি? হ্যাঁ, তুমি আমি ছাড়া এ বাসায় আর কেউ নেই। ওরা সবাই আমাদের ধানমন্ডির বাসায়। দিদির মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। কাল বিদায়ের সময় নিজের বাবা মা ভাই ভাবিকে পাশে পায়নি, আর আজ প্রথম সকাল শ্বশুরবাড়িতে ওদেরও দেখা পেল না। কাল রাতেই পরশের মায়ের ব্যবহার দেখে বুঝতে পেরেছিল রিদি। পরশের মা তাকে মানতে পারেনি, আর এখন তো সবটা ক্লিয়ার। হ্যাঁ, একটা জটলা করেছে পরশের মা মানতে পারেনি রিদিকে। তবে পরশের বাবা দাদি জেঠি ওরা মেনে নিলেও পরশের মা জোর খাটিয়ে সবাইকে নিয়ে রাতেই অন্য বাড়িতে চলে যান। আত্মীয়দের বুঝিয়েছেন যে ছেলের বউকে আলাদা সময় দেওয়ার জন্য অন্য বাসায় যাচ্ছেন ওনারা। কিন্তু আসল কাহিনী যে অন্য। পরশের মুখে এমন কথা শুনে রিদির বুক ফেটে কান্না আসছিল, কিন্তু পারছিল না কাঁদতে। পরশকে করুণ কণ্ঠে জিজ্ঞাসা করল, মা আমাকে মানতে পারেনি তাই না? পরশও সোজা কথার মানুষ, সোজা সাপটা ভাবে বলে দেয়। হ্যাঁ। দিদি আর কিছু বলল না। পরশের বুকে শরীর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। চোখ দুটো ভিজে আসছে বারবার, তবুও পানি ঝরতে দিল না। মনে মনে ভাবল, হয়তো এটাই ওর প্রাপ্য। বিকেলের দিকে নৌসিনকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। নৌসিনের বাবার বাড়ি সবাই খুব করে সাদাদের বাবাকে বলল, মেয়েকে কিছুদিন ওরা নিজেদের বাসায় রাখতে চায়, সাথে সাদাতকেও। নৌসিনের পাশে যে এখন প্রতিটা মুহূর্তে সাদাতকে চায়, তাই হলো। সবার কথা তো আর ফেলে দেওয়া যায় না, কিন্তু বিপত্তি তো এখানেই। দুবার আরও কিছুতেই নৌসিনকে যেতে দিবে না। নৌসিনের ভাবি চালাকি করে বাচ্চা দুটোকে বুঝিয়ে শুনে ওদের সাথে নিয়ে আসে। নৌসিনের মা মেয়েকে এমন অবস্থায় নিজের কাছে পেয়ে শান্তি পেয়েছেন অনেক। বাসায় আসা মাত্রই মেয়েকে গরম পানি করে নিজেই গোসল করে দিলেন। নৌসিনের এমন অবস্থা শুনে ওর মামা মামিও সিলেট থেকে এসেছে, কিন্তু ওর মামাতো ভাই আসতে পারেনি। ফাইনাল এক্সাম চলে যে, তাই। সাদাতও এসে ফ্রেশ হয়েছে। নৌসিনের মামি সাদাতকে জোর করে খাইয়েছেন। সাদাত চাইছিল না খেতে, নৌসিনের জন্য ওয়েট করতে চাইছিল, কিন্তু মামি শাশুড়ি তা করতে দেয়নি। হসপিটালে 2 দিন তেমন কিছু খায়নি সাদাত, তাই জোর করে ভালো খাবারগুলো খাইয়ে জামাই আদর সারলেন আর কি। রাতের বেলা নৌসিনকে নিয়ে নিজের বুকের উপর শুয়ে রেখে ঘুম পাড়ানোর জন্য মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাদাত। জান, এ তো ভালোবাসো কি করে? কি? নৌসিন সাদাতের বুক থেকে মাথা তুলে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি, তাই বিশ্বাসও করি, না হলে পরিপূর্ণ হবে না তো আমার ভালোবাসা। পাগলি। তোমার পাগলি। জানো সাদাত, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে তাহলে তো সেটা কোনো সম্মানই থাকে না। জীবনে চলার পথে অনেক কিছু সম্মুখীন হতে হয়, তাই বলে কি ভালোবাসার মানুষটাকে সন্দেহ করতে হবে? আর যদি সে কোনো ভুল করেই ফেলে, তাহলে কি তাকে ক্ষমা করা যাবে না? জীবন তো একটাই, এক জীবনে ভালোবাসা পেয়ে আবারও হারিয়ে ফেলার কোনো মানে হয় না। ভালোবাসা টিকাতে হলে বিশ্বাস করতে হবে, যেমনটা আমি তোমাকে করি। আর বিশ্বাসের পাশাপাশি ক্ষমাও করতে হবে, যেমনটা পরের ভাইয়া রিদিয়াপুর সবটা ভুল ক্ষমা করে নতুনভাবে বাঁচার মানে দেখালো ওনাকে। আর আমার সাদাত তো তার ভালোবাসার জন্য এত কেয়ার, এত আদর, এত সময়, এত শাসন বারণ, এত জিনিস তো
আমার ভালোবাসাকে দিন দিন মধুময় করে তুলছে। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে আমার সাদাদের কাছে সবার এটা শেখা উচিত। তাহলে সবার ভালোবাসা টিকে যাবে বই কি দিন দিন এতে আল্লাহর রহমতও বাড়তে থাকবে। সাদাত অপলক নৌসিনকে দেখে যাচ্ছে। আসলেই ভালোবাসা বাঁচাতে হলে নৌসিন যা যা বলছে সেসব থাকা দরকার। তা না হলে ভালোবাসার মাধুর্যটা টিকে না। সাদাত জড়িয়ে ধরল নৌসিনকে। নৌসিনও পরম শান্তিতে সাদাতের বুকে মাথা রাখল। কিছুক্ষণ পর নৌসিন মায়াবী সুরে বলে উঠল, সাদাত, একটু আদর করো না। কি? এত অবাক হওয়ার কি আছে? একটু আদর করো না প্লিজ। চুপ, 12টা বাজে, ঘুমাও প্লিজ, একটু প্লিজ। নৌসিন, ঘুম দরকার তোমার। নৌসিন নিজের ঠোঁট দুটো সাদাতকে দেখিয়ে বলল, দেখো না কেমন শুকিয়ে গেছে। প্লিজ যান। নৌসিনের চোখে সাদাত আজও ওকে পাওয়ার নেশা দেখতে পাচ্ছে। কিন্তু নৌসিনের শরীর যে খারাপ। ঘুম দরকার। যান, কাল খুব আদর করব। আজ না, আজ ঘুমাও। আমার তো আজ আদর পেতে ইচ্ছে করছে। তুমি জানো রেদি আপু বিকালে ফোন করেছিল। আবুর কথা শুনে মনে হলো কাল রাতে পরের ভাইয়া খুব আদর করেছিল আপুকে। আমাকেও করো না তুমি, যেমন ফুলসজ্জা রাতে করেছিলে। সাদাতেরও যে নেশা লেগে আসছে। কিন্তু সাদাত খটকা লাগছে নৌসিন কেন এমন মাতলামো করছে। ওর কথাগুলো এমন কেন শোনাচ্ছে, কেমন নেশাতুর মতো। একটু আগে তো গলাটা এমন শোনাচ্ছিল না। নামাজ পড়ে আসলো তখন তো ভয়েস এমন হয়নি। সাদাত ভাবতে ভাবতে নৌসিন ওর গা থেকে ওড়নাটা ফেলে দিল। এই ছেলে, তুমি একদিন কি বলেছিলে? আমাকে জামা পরলে বাচ্চা বাচ্চা লাগে, তাই না? এখন তো আমি জামা পরে আছি, আর দেখো তো ওড়নাও নেই। এখন কি বাচ্চা বাচ্চা লাগে? কি সুন্দর ফিগার, তাই না? এই বলো না। সাদাত তো অবাক। কি হলো নৌসিনের? নৌসিন তো এমনভাবে কখনো বলে না। সাদাত নৌসিনের কপালে হাত দিয়ে দেখল, কিন্তু কোনো জ্বর নেই। তাহলে? এই ছেলে, কি ভাবছো? বলো না। ফিগার সুন্দর না আমার? জানো আগে আশা বলতো আমার নাকি জিরো ফিগার, বেশ লাগে দেখতে। আমার বর নাকি খুব ভাগ্যবান হবে। আর বলো তো বরকে খুশি করার জন্য আমি যেন 32 থেকে 33-এ আসি। বিয়ের পর তো তাই হলো। নাও, আই অ্যাম 34। দেখবে আর কিছুদিন পর 36 হব। হাউ ইমাজিং। এই দেখো না 34-এ আমায় কেমন লাগছে, ভালো না? নৌসিন, দেখো, তুমি আগে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। নৌসিন সাদাতের হাত জোর করে খামচি বসিয়ে দিল। আদর করো আগে, আর বলো আমায় দেখতে কেমন লাগছে। ক্লিভেজটা দেখার মতো তো। সাদাত নৌসিনকে খেয়াল করছে। আজ যেন বেশি উতলা হয়ে আছে এই মেয়ে। তবে ওকে আসলেই বেশ লাগছে, যা সাদাতকে ওর কাছে টানতে বাধ্য করছে। যে কোনো হাজব্যান্ডই তার স্ত্রী এমন ফিগার দেখে আসলেই আকর্ষিত হবে, যেমনটা সাদাত হচ্ছে নৌসিনকে দেখে। ওই, তোমার কি ভালো লাগছে না আমাকে দেখতে? ওয়েট। নৌসিন জামার পেছনে হুকগুলো খোলা শুরু করলো। সাদাত রীতিমতো শকড এবার। নৌসিনের হলোটা কি? সাদাত নৌসিনকে হুক খুলতে দিল না। নৌসিন এতে রাগ করে হাত পা ছুড়ছে বিছানার উপর। এই এই আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি তোমাদের জামাই আমাকে আদর করছে না। ওই চুপ, চুপ একদম। আস্তে, কি হয়েছে তোমার? নৌসিন জোরে জোরে চেঁচাতে শুরু করলো। আমি ভাইয়াকে বলছি সাদাত আমাকে আদর করে না। ভাইয়া, ভাইয়া। সাদাত থামাতে পারছে না নৌসিনকে। কিছু তো উল্টাপাল্টা হয়েছে, না হলে এমন করবে কেন? চুপ, একদম চুপ। আদর করো সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা দাঁড়াও, তাহলে বাবাকে বলে আসি যে তাদের জামাই আমাকে আদর করবে এখন। ওই, কই যাও? বসো এখানে। বাবাকে বলবো না।
বাবাকে বলি একটু। আর ইউ ম্যাড? কিসা বলছো? ওকে বলবো না। আদর শুরু করো। ঢুলছে নৌসিন। কি হচ্ছে সাদাত বুঝতে পারছে না। সাদাত দেরি করছে বলে। নৌসিন চোখ খুলে। এই ছেলে আদর করো না। তোমার আদর করতে ইচ্ছে হচ্ছে না তো? দাঁড়াও, এটা খাও, দেখো ঠিক আদর করতে ইচ্ছে করবে। সাদাত পুরো হা। নৌসিন কয়টা কি? তার জন্য এত কিছু? হায় আল্লাহ, কি হবে এখন? সাদাতে মাথায় হাত। কি হলো? মাথায় হাত দিয়েছো কেন? খাও, উফ, খাও এটা। উফ, চুপ করে বসো। এই ভাইয়া সালাদ বক্সে আমায়। এই জান, জান প্লিজ এমন করে না। উফ, আই লাভ ইউ। হ্যাঁ লাভ ইউ তো। উফ, বকবে না আর, একদম না। তাহলে খাও এটা। না, ওটা খেতে হবে না। আমি এমনিতেই তোমাকে আদর করছি। না, এতক্ষণ করতে বললাম, করলে না কেন? এখন এটা খাবে, তারপর মন ভরে আদর করবে। হ্যাঁ হ্যাঁ খাবো। আগে বেডে চলো তুমি। তোমার বেবির কষ্ট হবে তো। উফ, হবে না, আমি জানি। আমার বাবু ওর বাবার মতোই শক্ত, জিম করা বডি ওর। কি আজব, তোমার বেবি কি পেটে জিম করে নাকি? বিশ্বাস করছো না আমার কথা, তাই তো? দাঁড়াও, বাবা, বাবা। নৌসেন হেলে দুলে দরজার কাছে যাচ্ছিল। যেভাবে চিল্লাচ্ছে থামাতে তো হবেই। তাই সাদাত ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আর নৌসেন তো রেগে মেগে আরও ভ্যাম্পায়ার। ইচ্ছামতো সাদাতের ঘাড়ে আঁচড় কাটছে। অ্যালকোহল খেয়ে নিয়েছে এক শিশি, তাই এই অবস্থা। নৌসেনের বাবা হোমিওপ্যাথি দুটো শিশিতে, বাতের ব্যথা সরানোর জন্য। আর নৌসেনের ছোটবেলার অভ্যাস হোমিওপ্যাথি বোতল খালি করা, সেটা হোক তরল বা মিষ্টি গুটি। সামনে পেলেই খায়, যাই হোক না কেন। নৌসেনের বাবা সাদাদের সামনে অ্যালকোহলটা ঢেলে শিশির দুটোতে কালো দাগ করে রেখেছিল। তাই নৌসেনের হাতে শিশিটা দেখা মাত্রই চেনে ফেলেছে। সাদাত নৌসেনকে কিস দিয়ে ভুলানোর চেষ্টা করছে। তাতে তো বেচারি আরও রেগে যাচ্ছে। সাদাত ভুলিয়ে ভালিয়ে নৌসেনকে বিছানায় বসালো। নৌসেন দিক বিদিক শূন্য হয়ে কান্না শুরু করেছে। সাদাতে গেলেও খামচি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নৌসেন মার দেব কিন্তু এবার। চুপ করে বসো। ভাইয়া, বাবা। এবার কাজ সেরেছে। যা জোরে চিৎকার করেছে নৌসেন, বাসার সবার কানে পৌঁছে গেছে। এই চুপ চুপ, আর একটু আওয়াজ করলে তখনই দরজার বাইরে কড়া নাড়ে। সাদাত তো এখন কি হবে? সাদাত ওঠার আগে নৌসেন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। ওর ভাবিকে দেখেই হাউমাউ করে কান্না শুরু করে। সাদাত তো অসহায়ত্ব ভাবে তাকিয়ে আছে। কি বলবে সে নৌসেনের কান্নায়? ওর মামা মামি, বাবা মা আর ভাইও ছুটে আসে। সাদাতের মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। কি হয়েছে? নৌসেন কিছু বলতে যাবে, তার আগেই সাদাত নৌসেনের মুখ চেপে ধরে। না বাবা, কিছু হয়নি, কিচ্ছু না। নৌসেনও কম যায় না, আজকে যে পাওয়ারফুল সে। সাদাতের হাতে জোরে কামড় বসিয়ে দিল একটা। সবাই তো নৌসেনের কাণ্ড দেখে অবাক। কি করছে এই মেয়ে? হাজব্যান্ডকে কামড়। সাদাত হাত চালানো মাত্রই নৌসেন ছুটে ওর ভাইয়ের কাছে যায়। নৌসেন ওর ভাইয়ের কাছে যাওয়া মাত্রই ওর ভাইয়া নৌসেনের মুখে কোনো কিছু গন্ধ পায়, কিন্তু সেরকমভাবে খেয়াল না করে। জানতে চায় কি হয়েছে বোন। সাদাত কি করবে ভেবে পাচ্ছে না। শেষমেশ শ্বশুরবাড়িতে লজ্জায় পড়তে হবে আর কি। ভাই জিজ্ঞেস করা মাত্রই নৌসেন ভাইয়ের গলা জড়িয়ে বলল, ভাইয়া, সাদাতকে কখন থেকে বলছি একটু আদর করতে, ও কিছুতেই করছে না। নৌসেনের ভাই 480 ভোল্টে শক খেয়েছে। নৌসেনের ভাবি তো লজ্জায় কুঁকড়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ির সামনে। সাদাদেরও একই অবস্থা। নৌসেনের গলার আওয়াজ শুনে কারো আর বোঝার বাকি রইল না যে নৌসেন নেশা করেছে। নৌসেনের বাবা বিষয়টা আন্দাজ করতে পেরে দ্রুত ওনার রুমে যায়। যা সন্দেহ করেছে তাই হয়েছে। ওনার মেয়ে অ্যালকোহল খেয়ে নিয়েছে।
আবারও ছুটে আসেন। বৌমা, ওকে ভিতরে নিয়ে যাও। না, আমি যাব না। ছোট সময় যেমন ভাইয়ার সাথে থাকতাম, আজকেও থাকবো। ভাইয়া চলো। না না বোন, সাদাত এসেছে যে। সাদাত একা ভয় পায় তো। ও, তুমি ভাবির জন্য আমাকে পর করে দিচ্ছ, তাই না? এই ভাবি, সাদাত তো একা ভয় পায়। তুমি আর সাদাত একসাথে থাকো। যাও। নৌসিনের ভাবে চোখ ছানা বড়া। কি হলো কি? গিন্নি, যাও মেয়েকে সামলাও। মেয়ে হোমিওপ্যাথি শিশি থেকে এলোপ্যাথি খেয়ে নিয়েছে। এতক্ষণে বাকিরা পরিষ্কারভাবে বুঝল ঘটনা কি। নসীনের বাবা আর কিছু শোনার আগে কেটে পড়েন সেখান থেকে। জামাই আর ছেলে বউয়ের সামনে। লজ্জায় তো মাথা কাটা যাওয়ার উপক্রম। আর লজ্জায় পড়তে চান না। ওর মামা মামিও চলে যান। নসীন ওর ভাইয়ের হাত শক্ত করে ধরে রেখেছে। চলো মা। না, আমি যাব না। সাদাত আর নৌসিনের ভাবি মিলে নৌসিনকে জোর করে ঘরে নিয়ে যায়। নিজের সম্মান রক্ষার্থে নৌসিনের মা আর ভাইয়া দূরত্ব যার যার রুমে চলে যায়। সাদাত, তুমি একে ধরে বসো, আমি লেবু পানি আনছি। তেঁতুল তো খাওয়া নিষেধ ওর। হ্যাঁ, তেঁতুলে প্রবলেম, লেবুই আনো। নৌসিনা ভাবি দৌড়ে লেবুর পানি আনতে যায়। সাদাত নৌসিনকে আটকে রেখেছে কোনো মতে। নৌসিন তো ছোটার জন্য ইচ্ছামতো পাড়াপাড়ি করছে। আহ নৌসিন। সাদাদের একটু ধমক শুনে নৌসিন ঠোঁট উল্টিয়ে কান্না শুরু করলো। এই দৃশ্যটা দেখে সাদাদের হাসি পেল খুব। হ্যাঁ, সাদাত হাসছে। কাঁদে না সোনা। একদম বাবু বাবু লাগছে তোমায়। উফ। তাও নৌসিনের কান্না থামছে না। কি বললি তুই? আমি বাবু, 22 বছরের যুবতী আমি। তুই আমার বর। ঢুলতে ঢুলতে সাদারের দিকে আঙুল তুলে কথাগুলো বলল নৌসিন। আর কথা বলার মাঝে আস্তে আস্তে হেলে পড়ল সাদাদের বুকে। চোখ দুটো বন্ধ করে ফেলেছে।